লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক কিছুক্ষণ পর ডরচেস্টার হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জড়ো হয়েছেন নেতাকর্মীরাও। নির্বাচনে সুনির্দিষ্ট সময় নির্ধারণের আশা। বাংলাদেশের যে নতুন প্রজন্ম আছে যারা আনন্দের সাথে ভোট করতে পারে, সেজন্য ডিসেম্বরে যাতে ভোটটা হয় সেই অপেক্ষায় আমরা রয়েছি। তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বৈঠক হবে সেই বৈঠক ফলপ্রসূ হবে। মর্যাদাপূর্ণ কিংস হারমোনি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। নতুন করে সংঘাতে রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত বেশ কয়েকজন। তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। তীব্র গরমে পুড়ছে দেশ, সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ, শিশুদের বাড়তি যত্নের তাগিদ। ঈদ আনন্দ সঙ্গী করে এবার কর্মস্থলে ফেরার স্রোত। সড়ক, রেলপথ ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, দেরিতে ট্রেন ছাড়ায় অসন্তোষ, বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। দেশের প্রতি 3 নারীর 2জনই যৌন হয়রানির শিকার। 10 বছরে সহিংসতা বেড়েছে 28.5%। ভুক্তভোগীদের 93% নিতে পারেন না আইনি ব্যবস্থা। অপমানে আত্মহত্যাও কম নয়। এবং 1 বছরে শক্তিশালী ওয়ানডে দল গড়তে চান মিরাজ। পরিবর্তনের প্রভাব পড়তে দেবেন না ড্রেসিং রুমে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়েছে। কিছুক্ষণ আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছেছেন তারেক রহমান। এ সময় আশপাশে জড়ো হওয়া নেতাকর্মীরা বলেন, এই বৈঠকের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। রাজনৈতিক রূপরেখার পাশাপাশি সুস্থ ধারার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান ও ডক্টর ইউনূসের মধ্যে ফলপ্রসূ আলোচনা হবে বলেও আশাবাদী তারা। অভ্যুত্থান পরবর্তী প্রয়োজনীয় সংস্কার ও ভোটের তারিখ সহ অমীমাংসিত বিষয়ে ঐকমত্য হতে পারে বলেও আশা প্রবাসী বাংলাদেশিদের। আমাদের একটাই দাবি হচ্ছে যে আমরা চাই আজকে যে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান এসেছেন উনি বিএনপির কথা শুনবেন, দেশনায়ক তারেক রহমানের কথা শুনবেন, পাশাপাশি বাংলাদেশের যে সংস্কার সহ সব কিছুর ব্যাপারেই অত্যন্ত ফলপ্রসূ ফ্রুটফুল একটি আলাপ হবে, সেটাই আমরা আজকে প্রত্যাশা করি। বাংলাদেশের মানুষের দাবির প্রতি সমর্থন জানিয়ে আজকে আমাদের এই অবস্থান এখানে, এবং আমাদের বিশ্বাস জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে যে বৈঠক হবে সেই বৈঠক ফলপ্রসূ হবে এবং বাংলাদেশের যে নির্বাচন মানুষের প্রাণের দাবি সেটা ডিসেম্বরে অনুষ্ঠিত।
ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে আলোচনায় স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহীন। সালেহীন, আমরা যেমনটি দেখছিলাম ডক্টর ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, এবং এ নিয়ে কিন্তু দেশবাসী অধীর আগ্রহে দেখছে সবকিছু মিলিয়ে আমরা এমনটিও জেনেছি এই আলোচনায় ফলপ্রসূ হলে বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আপনি এই জিনিসটি কিভাবে দেখছেন এবং সবশেষ তথ্য আমাদের জানাবেন। আমরা জানিয়ে রাখতে চাই যে আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু বৈঠক শুরু হয়েছে। ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বহুল প্রতীক্ষিত এবং হাই প্রোফাইল যে বৈঠকটি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ সময় ঠিক 2টায় এবং লন্ডন সময় সকাল 9টায় ডরচেস্টার যে হোটেলটিতে সেখানে কিন্তু যেখানে আছেন ডক্টর ইউনূস সেখানে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিন্তু কিছু ছবি দেখছিলাম তাদের বৈঠকের ছবিগুলি। তারা কিন্তু খুব হাস্যোজ্জ্বল ছিলেন এবং খুব আন্তরিক ছিলেন, দুজনকে কুশল বিনিময় করে কিন্তু তারা বসেছেন। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে রয়েছেন, একই সঙ্গে তারেক রহমানের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন হুমায়ুন কবির, তিনি কিন্তু তার সঙ্গে এই বৈঠকটিতে রয়েছেন। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার প্রেস সচিব রয়েছেন এবং আরও কয়েকজন রয়েছেন, হাই কমিশনের সঙ্গে রয়েছেন। এটাও আমরা জানতে পেরেছি। আলোচনা হতে পারে এমন কোনো আউটলাইন কি আমরা জানতে পারি কিনা? জি অবশ্যই। আপনারা জানেন যে নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে অনেক ধরনের আলোচনা করা হয়েছিল যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, কিন্তু গত 6 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন জাতীয় উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে আগামী এপ্রিল অর্থাৎ 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে কোনো একটি দিন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি কিন্তু রোডম্যাপ ঘোষণা করেছেন। তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটু টানাপোড়েন কিন্তু চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে। আপনারা জানেন যে যেহেতু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে এবং সরকার বলছে যে আগামী বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বা এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন, রোডম্যাপ দিয়েছেন, তাহলে এর মাঝামাঝি কোনো সময় হবে না, এর পরে হবে না, ডিসেম্বরেই হবে না এপ্রিলে হবে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আলোচনা হবে। একই সঙ্গে আপনার সংস্কার ইস্যুতে আলোচনা হবে, জুলাই সনদ নিয়ে আলোচনা হবে। আমরা একটু দেখে রাখতে চাই যে আমরা দেখব যে কিছু বিষয় আলোচনা হবে যেটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকালকে আমাদেরকে জানিয়েছিলেন যে কোন কোন বিষয়গুলো আসলে আলোচনা হতে পারে আজকের বৈঠকে, সেটা আমরা এক নজর দেখতে চাই। যেমন দেখেন, বলছিলাম যে নির্বাচনের সময়সীমা পুনর্বিবেচনা, অর্থাৎ ডিসেম্বর না জানুয়ারি এপ্রিল কবে নির্বাচন হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা হচ্ছে। প্রথম আলোচনায় কিন্তু হচ্ছে এইটি। আর দ্বিতীয় হচ্ছে নির্বাচনমুখী সংস্কার বাস্তবায়ন, যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার কমিশন গঠন করা হচ্ছে, সেই বিষয়গুলির কবে নাগাদ বাস্তবায়ন হবে, সেগুলি কবে জুলাই সনদের মধ্যে আসবে, সেই বিষয়গুলো কিন্তু আলোচনার মধ্যে আসছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্ন, নির্বাচনকালীন সরকার যে নিরপেক্ষ থাকতে হয় সেই দাবি কিন্তু সব রাজনৈতিক দলগুলো সবসময় দূর করে আসছে। বিশেষ করে এই আগামী নির্বাচনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে, যে নির্বাচন নিরপেক্ষতা নিয়ে, সরকারের নিরপেক্ষতা নিয়ে আসলে প্রশ্ন থাকছে রাজনৈতিক দলগুলোর। সেখানে সরকার কতটুকু নিরপেক্ষতা বজায় রাখতে পারবে সেটি কিন্তু দেখা। এই জায়গায় যদি আমি আরেকটু আপনার সঙ্গে যোগ করি, বিএনপির পক্ষ থেকে কিন্তু এর আগে বলা হয়েছিল যখন ডক্টর ইউনূস বললেন যে 17 বছরের মধ্যে সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশ দেখতে যাচ্ছে। তো এই জায়গায় বিএনপির সঙ্গে যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যেহেতু আলোচনা, বিএনপির পক্ষ থেকে কোনো নতুন কোনো উদ্যোগ কি আসতে পারে বা নতুন কোনো পরামর্শ কি আসতে পারে, সে ব্যাপারে কি আমরা কিছু জানতে পেরেছি? না, অবশ্যই পরামর্শ কিন্তু দুই দিক থেকে কিন্তু আসার কথা আমরা শুনতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে যারা যুগপৎ আন্দোলনের শরিক রয়েছেন এবং একে ছাড়া বিএনপি, জামাত, এনসিপি সহ নানা দল যারা রয়েছেন বাংলাদেশে, নিবন্ধিত অনিবন্ধিত দলগুলি, তারা কিন্তু নানা ধরনের প্রস্তাব কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু দিয়েছেন বা তারা কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে তাকে কিন্তু সহযোগিতা করছেন। বিশেষ করে যে বিএনপির কথা বলতে চাই, বিএনপি কিন্তু বরাবরই তারা বলছেন, বারবার বলছেন, তারা ডক্টর ইউনূসকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা এবং সমর্থন দিয়ে যাচ্ছেন। এই সমর্থনের প্রেক্ষিতে কিন্তু সরকার কাজ করে যাচ্ছেন এবং সুষ্ঠু একটি নির্বাচন দিবেন। সেই নির্বাচনেই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে যে ধরনের প্রস্তাবনা দেওয়া দরকার, যে ধরনের প্রস্তাব আসবে বা আপনার দুই তরফ থেকেই ডক্টর ইউনূসের পক্ষ থেকে কিন্তু তারেক রহমানকে কিছু প্রস্তাবনা দেওয়া হতে পারে, এটা আমরা জানতে পেরেছি। যেমন তেমনি তারেক রহমানও ডক্টর ইউনূসকে কিছু প্রস্তাবনা দিবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা যেটি বলছিলাম যে প্লাজমাইট আমরা দেখতে চাই যে আমাদের যে কয়েকটি বিষয় যে আলোচনার কথা ছিল, যেখানে অগ্রাধিকার ভিত্তিতে কিছু মামলা চিহ্নিত করে ট্রায়ালের ব্যবস্থা করেন। অর্থাৎ আপনি জানেন যে আওয়ামী লীগের যারা দোষী, অর্থাৎ বিগত সরকারের আমলে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, নির্দেশ দিয়েছে, তাদের মামলাগুলিকে আসলে স্পেসিফিক করে সেই বিষয়গুলি ট্রায়ালের ব্যবস্থা করা, মানে দ্রুত একটি বিচারের ব্যবস্থা করা, যদি অবশ্যই যেন সেটা প্রশ্নবিদ্ধ না হয়, এমনকি আন্তর্জাতিক মানের যেন সেই বিচার ব্যবস্থা যদি নিশ্চিত করা হয় সেটি কিন্তু জানানো হবে। একই সঙ্গে জুলাই সনদ নিয়ে আলোচনা কিন্তু অবশ্যই হবে, যে জুলাই সনদের জন্য সবাই কিন্তু অপেক্ষা করছে। আপনারা যদি বলে রাখতে চাই যে এখন ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি শুধু
তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো দেশ কিন্তু তাকিয়ে আছে এই বৈঠকটির দিকে এবং তাদের যে হাই প্রোফাইল যে বৈঠকটি, এই বৈঠকটির জন্য কিন্তু বিগত বেশ কিছু সময় ধরেই কিন্তু মানুষ অপেক্ষা করছিল তাদের মধ্যে কি আলোচনা হবে, কি হতে পারে। এমনকি আপনারা জানেন যে করিডোরের প্রশ্ন কিন্তু রয়েছে, করিডোর নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে। একই সঙ্গে বন্দর, চট্টগ্রাম বন্দর দেওয়ার বিষয়, বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টি কিন্তু করিডোরের প্রশ্ন নিয়ে আসলেন আপনি, এই জায়গায় আমি একটু প্রশ্ন করতে চাই। এর আগে যখন মির্জা ফখরুল বললেন এই আলোচনাটা শুধু দেশের জন্যই টার্নিং পয়েন্ট নয়, বরং আন্তর্জাতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ, তো আন্তর্জাতিক কি প্রভাব এই আলোচনার মধ্য দিয়ে আসতে পারে বা কি প্রভাব আমরা দেখতে পারি? একটি বিষয় যে আন্তর্জাতিক প্রভাব তো আসলে থাকবে, কারণ সেটা প্রস্তাবনা তো যে আন্তর্জাতিক মহল থেকেই কিন্তু এসেছে। করিডোরের প্রশ্ন কিংবা বন্দরের প্রশ্ন বা সরকারও কেন দিতে চাইছে এবং রাজনৈতিক দলগুলো কেন বিরোধিতা করছে, সবাই নয়, কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি কেন বিরোধিতা করেছিল, একটু সদুত্তর সরকারের কাছে চেয়েছিল। আন্তর্জাতিক প্রভাবের ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু সাবকন্টিনেন্টে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে রয়েছে এই দক্ষিণ এশিয়ার একটি জায়গার মধ্যে, এখানে তার মধ্যে হচ্ছে একটি বন্দর রয়েছে, আমাদের গুরুত্বপূর্ণ বন্দর, যেটি খুব ঐতিহ্যবাহী একটি বন্দর। সেই বন্দরের দিকে কিন্তু সবারই কিন্তু নজর কিন্তু থাকছে। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আমরা জানি যে সারা বিশ্বে কিন্তু রোহিঙ্গা ইস্যুটিকে অনেক ধরনের কথাও কিন্তু হচ্ছে, আলোচনা হচ্ছে, তাদেরকে পুনর্বাস বা তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশে কীভাবে রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। সেখানে একটি করিডোর, মানবিক করিডোর আসলে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্নে কতটুকু হুমকি কিংবা কতটুকু ভালো হবে সেটি কিন্তু রাজনৈতিক দল কিন্তু বেশ আলোচনা করছে। সরকারকে কিন্তু তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন, সরকারও তার একটা প্রত্যুত্তর দিচ্ছে। আবার বন্দরের ক্ষেত্রেও কিন্তু একটা কথা আসছে। সব মিলিয়ে আন্তর্জাতিকের যে একটি প্রভাব বা তাদের যে ধরনের বক্তব্য সেটি কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে কিন্তু এখানে থাকছেই। আমরা আসলে এখন এই মুহূর্তে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা দেখতে চাই যে ওখানে আমাদের সহকর্মী রয়েছেন শোয়েব কবির, আমরা চাচ্ছি যে শোয়েব কবিরের সাথে তার বিস্তারিত জানার জন্য বৈঠকের বিস্তারিত। আমরা একটু সময় নিচ্ছি, তা আমাদের শোয়েব কবির তিনি ডরচেস্টার সামনে, সেখানেই আজ এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। পুরো জাতি তাকিয়ে রয়েছে এই ঐতিহাসিক মুহূর্তে, ঐতিহাসিক হতে যাচ্ছে চেয়ারপারসন তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মধ্যে কিছুক্ষণের মধ্যেই যে বৈঠক সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে লন্ডন আসলে সময় 8:40 বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি হোটেলের ভিতর প্রবেশ করেছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যেখানে বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং বিএনপি তারেক রহমানের যে উপদেষ্টা হুমায়ুন কবির তারা সেখানে একসাথে প্রবেশ করেছেন। এবং আমরা ইতিমধ্যে একটা যেটা জানতে পেরেছি যে বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে, যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে আপনার কাঙ্ক্ষিত যে বৈঠক, বাংলাদেশের যে 16 কোটি মানুষ যে বৈঠকের জন্য অপেক্ষা করেছিলেন সেই বৈঠক দেখা চলছে। এবং এই বৈঠকের মাধ্যমে হয়তো দিক নির্দেশনা পাবে যে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে হাঁটবে, সে ধরনের ইতিবাচক ভাবে কিন্তু সবাই চাচ্ছে যে এই বৈঠকের ফলপ্রসূ যেন ইতিবাচক ভাবে বের হয় এবং সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে। আমরা এখন জানতে চাইবো যে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, যুগ্ম সম্পাদক, আমরা তাকে জানতে চাইবো আসলে এই বৈঠকের ফলপ্রসূ কি হতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশের যে রাজনীতির যে গতি প্রকৃতি, তাতে করে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে একটি অচল অবস্থা বলা চলে, যে রাজনীতির আকাশে একটি অচল অবস্থা বিরাজ করছে, যে নির্বাচন এপ্রিলে হবে নাকি ডিসেম্বরে হবে। তো বিএনপি তথা বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি রাজনৈতিক দলের দাবি ছিল যে ডিসেম্বরের নির্বাচন, কিন্তু প্রধান উপদেষ্টা যেই ঘোষণা করেছেন এপ্রিলের প্রথমার্ধ নির্বাচন, এই যে রাজনৈতিক যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের অবসান ঘটবে বলে আমরা আশা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের জাতির, বাংলাদেশের মানুষের যে মুক্তির একটি সনদের দিন হিসেবে আজকে পরিলক্ষিত হবে বলে আশা করছি। এবং আমরা আশা করছি আজকের এই বৈঠকটি সফলতা কামনা করছি, যেমন ঠিক তেমনি আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিভাবে চলবে, বাংলাদেশ গণতন্ত্র কিভাবে উত্তরণ ঘটবে, সেটির প্রতিফলন আজকের বৈঠকের মাধ্যমে ইনশাল্লাহ হবে বলে আশা করছি। এবং একই সাথে স্বৈরাচারের ফ্যাসিবাদী সরকারের যারা দোসর যারা ছিল,
ফ্যাসিবাদী সরকারের যারা যারা লুটপাট যারা করেছে, বহির্বিশ্বে যারা টাকা পয়সা যারা নিয়ে গেছে, তাদের বিচার কিভাবে করা যায়, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি বিষয়টাকে গুরুত্ব দিয়েই আজকের এই বৈঠক বলে আমরা আশা করছি। আমরা এই মুহূর্তে দেখছি যে আমাদের আরেক প্রান্তে শত শত মানুষ, বিএনপি নেতা কর্মীরা কিন্তু শত শত তারা আজ সকাল থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে ঠিক হোটেলের অপর প্রান্তে বিএনপি নেতা কর্মীরা তারা স্বাগত জানানোর জন্য যে এই যে দ্বিপক্ষীয় যে বৈঠক রয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই বৈঠককে স্বাগত জানানোর জন্য তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। তারা মনে করছেন যে এই বৈঠকের মাধ্যমে হয়তো ইতিবাচক বাংলাদেশের যে নতুন সূচনা, সেই সূচনা হয়তো এখান থেকে হবে। যে বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম। আমরা জানতে পেরেছি হয়তো সেখানে আগামী যে নির্বাচনের যে তারিখ দিয়ে বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি ঘোষণা করেছিলেন যে এপ্রিলের প্রথম অর্ধে হয়তো নির্বাচন হতে পারে। সেই নির্বাচনের তারিখ হয়তো রফা দফার প্রথম সিদ্ধান্ত হতে পারে। এরপরে হতে পারে সংস্কার প্রক্রিয়া কিভাবে নির্ধারণ করা হতে পারে এবং অন্যান্য দলের যে অংশগ্রহণ, সেই দলের অংশগ্রহণগুলো কিন্তু এখানে উঠে আসতে পারে। পাশাপাশি আরেকটি বিষয় যেটা রয়েছে যে আন্তর্জাতিক মহলের যে পর্যবেক্ষণ অথবা আন্তর্জাতিক মহলের যে চাপ রয়েছে, সেসব চাপগুলো কিভাবে সামাল দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেসব বিষয় হয়তো উঠতে পারে। আমরা এই মুহূর্তে কথা বলবো যে যুক্তরাজ্যের বিএনপি আর নেতা তিনি সকাল থেকে এখানে দাঁড়িয়েছিলেন। তার সাথে আপনারা কেন এসেছিলেন সকাল থেকে? আমরা এসেছি সংহতি জানাতে। আজকে যে ঐতিহাসিক প্রাতরাশ বৈঠক হোটেলে হচ্ছে, এখানে সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষা এখানে প্রতিফলন হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আমরা সকাল থেকে এখানে এসে সংহতি জানাচ্ছি যেন জাতি একটি দিক নির্দেশনা পায় এই সভা থেকে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে ঘুরে দাঁড়ায়। বাংলাদেশ একটি ইনক্লুসিভ নির্বাচন হোক, যে নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আমরা হোটেল দেখা হোটেল এখানে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ পুরো স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে, যেটি বাংলাদেশের জন্য একটা টার্নিং পয়েন্ট। এই আলোচনায় স্থান পাবে বাংলাদেশের নিয়ে হয়তো তারা বেরোবেন এবং এর পরে অপেক্ষা তারা উপদেষ্টার দাদা মিডিয়া থাকছে আমরা রেডি আছি। রহমানের সাথে এই কাঙ্ক্ষিত বৈঠক হচ্ছে। বেগম খালেদা জিয়ার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু সেদিকে যারা নেতাকর্মী রয়েছেন তারা মনে করছেন যে এই যে বৈঠক রয়েছে, এই বৈঠকের মাধ্যমে কিন্তু একটি সিদ্ধান্ত আসতে পারে, সেটা ধারণা করা হচ্ছে এবং সেই জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। যত বিরোধী দলের আন্দোলন যা কিছু ছিল সবকিছু পেরেছে, কিন্তু বাংলাদেশ যাবে কোন পথে জন্য হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো কিছু সময় ধারণা করেছেন নেতাকর্মীরা। আমরা দেখেছি যে শুধুমাত্র লন্ডন সহ বিভিন্ন শহর রয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন শহর রয়েছে যেখান থেকে বিএনপি নেতাকর্মীরা এসেছে এবং ইউরোপের বিভিন্ন শহর থেকে তারা এসেছেন। দীর্ঘ প্রায় 1.5 যুগের বেশি সময় ধরে
এই যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান, যে আজ হয়তো তার মুখে আমরা কিন্তু হাসি দেখছি, হাসি মুখে তিনি হোটেলে প্রবেশ করছেন। সেই সময় আমরা দেখেছি যে নেতাকর্মীরা তাকে উচ্ছ্বাস অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি যে প্রধানমন্ত্রীর প্রেস সেকশনের প্রেস সচিব যিনি রয়েছেন শফিকুল আলম, তিনিও এসেছেন, তাকে তিনি এসে তাকে নিয়ে গেছেন ভিতর দিকে, এবং তার সাথে ছিলেন আমির খুসরো মাহমুদ এবং বিএনপি তারেক রহমানের যিনি উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির, তারা রয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি বৈঠক চলছে, হয়তো বৈঠক সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট হয়তো দীর্ঘ হতে পারে, এবং এর পরেই হয়তো দুই নেতার পক্ষ থেকে হয়তো ডক্টর ইউনূস এবং তারেক রহমানের এই দুইজনের পক্ষ থেকে হয়তো মিডিয়া ব্রিফিং হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এবং পুরো জাতি যেখানে তাকিয়ে রয়েছে যে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে একটা ইতিবাচক যে সুফল, এই এই ঐতিহাসিক যে বৈঠক আসতে পারে। এবং এই যে আজ 13ই জুন, এই 13 জুন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে কিন্তু একটি নাম হিসেবে, একটি ঐতিহাসিক দিন হিসেবে এখানে হবে। এবং এটি কিন্তু ধারণা করা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে নেতা কর্মীরা কিন্তু অন্যান্য দিনের মতো যে স্লোগান কিংবা অন্যান্য যে স্লোগান থাকতো সেটি কিন্তু নেই। তারা কিন্তু শান্তিপূর্ণ ভাবে তাদের নেতাকে স্বাগত জানাচ্ছেন। তাদের যে বৈঠক হচ্ছে, এই বৈঠকে যে সিদ্ধান্ত আসতে পারে সেটিও তারা হয়তো স্বাগত জানাবেন। তারা ধারণা করছেন যে ফলপ্রসূ হবেই এবং সেটির কোনো বিকল্প নেই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ জন্য। এবং ডক্টর এবং বৈঠক চলছে, এবং যে বৈঠক চলছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈঠক চলছে। এই বৈঠকে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের যে এই বৈঠক আসলে ফলপ্রসূ হওয়ার এই সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি, এবং সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বাংলাদেশের জনগণ। এবং তারা মনে করছেন যে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক রাজনৈতিক যে রূপরেখা রয়েছে এবং বাংলাদেশ কোন পথে হাঁটবে, আগামী দিনে ভবিষ্যৎ কি হবে, সবকিছুই কিন্তু নির্ধারণ হবে। যে আজ এই 30 মিনিটের যে বৈঠক ডক্টর ইউনূস এবং তারেক রহমান, এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ হয়তো নতুন একটি রূপরেখা পাবে। এবং সেই বৈঠক শেষ হওয়ার পরে আসলে আমরা জানতে পারবো যে বৈঠকের ভিতরে যে সরকার প্রধান ডক্টর ইউনূস তারেক রহমানকে কি আলোচনা করছেন, কি আশা দিয়েছেন, অথবা তারেক রহমান কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এই মুহূর্তে সহযোগিতা করবে, সবকিছুই কিন্তু উঠে আসতে পারে। আমরা ধারণা করছি যে আমরা বাংলাদেশ সময় 3:30 থেকে হয়তো পাশাপাশি বিএনপির পক্ষ থেকে হয়তো ব্রিফিং করা হবে। এবং সেই ব্রিফিং এ ধারণা করছে আমির খুসরো মাহমুদ যিনি রয়েছেন, তিনি গত 25 বাংলাদেশ থেকে উড়ে এসেছেন লন্ডনে শুধুমাত্র এই বৈঠকের অংশ নেওয়ার জন্য তিনি এসেছেন। তিনি অংশ নেওয়ার জন্য তিনি এসেছেন, এবং তিনি হয়তো যে সমাবেশের পরে হয়তো তিনি ব্রিফিং করা হবেন। আমরা যেটি দেখছি যে অন্যান্য সময় যেসব সভা সমাবেশগুলো আমরা দেখেছি যে যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু প্রতিবাদ করতে দেখা গিয়েছিল, কিন্তু আজ কিন্তু আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে এখানে আমরা দেখিনি। মোটামুটি ধারণা করা হচ্ছে যে তারা হয়তো একটি ইতিবাচক সংলাপের আশা করছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে ইতিবাচক গন্তব্য, সেই গন্তব্য আজ এখানে নির্ধারণ হবে। এবং এই নির্ধারণ করার জন্যই কিন্তু এখানে সবাই অপেক্ষা রয়েছেন, শুধুমাত্র বিএনপির নেতা কর্মীরাই নয়, বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশে রয়েছেন, কমিটির নেতা রয়েছেন, পাশাপাশি আপনারা যারা বাংলাদেশে রয়েছেন, বাংলাদেশে ওনারাও কিন্তু অপেক্ষা করছেন যে কি হতে যাচ্ছে বৈঠকের ফলাফল থেকে। আপনারা দেখছেন যে যুক্তরাজ্যে বিএনপি নেতা কর্মীরা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। এতক্ষণ শুনছিলাম যে শোয়েব কবির জানাচ্ছিলেন লন্ডনের আমাদের বিস্তারিত, যেখানে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের। এতক্ষণ দেখছিলেন যে আসলে নেতাকর্মীদের কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এই হোটেলটির সামনে, যেখানে নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। তাদের যে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর মোদি ইউনূসের, যেটি প্রথম বৈঠক, এবং একই সঙ্গে তারেক রহমানের জন্য কিন্তু এটি একটি প্রথম বৈঠক কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে। এটি তাদের প্রথম বৈঠক হচ্ছে তারেক রহমান, এবং সেটি লন্ডনে যেখানে অবস্থান করছেন তারেক রহমান। আমরা দেখছিলাম যে নেতাকর্মীরা প্রচন্ড উচ্ছ্বসিত। আপনার কি মনে হয় তাদের এই বৈঠক নিয়ে কেমন প্রত্যাশা, তারা কি প্রত্যাশা করছেন এই বৈঠক থেকে? অবশ্যই এই প্রত্যাশা তো থাকছেই তাদের মধ্যে, আসলে যে তারা চাচ্ছেন যে আগামী নির্বাচন যত দ্রুত যাওয়া সম্ভব এবং
ডিসেম্বর কিংবা এপ্রিল এটার মাঝামাঝি কোনো একটি সময় কিংবা তাদের দাবি অনুযায়ী সেই নির্বাচনটি যেন তাড়াতাড়ি অনুষ্ঠিত হয় এবং একটি গণতান্ত্রিক সরকার যেন প্রতিষ্ঠা হয়, এটি কিন্তু নেতাকর্মীদের প্রত্যাশা। আমরা আশা করছি আমরা এর মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ পাবো। সালিন, আপনাকে ধন্যবাদ। লন্ডনে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যবর্তী বৈঠকের আলোচনা করছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। এবারে অন্য প্রসঙ্গ, নতুন করে সংঘাতে আবারও রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় দেশটির সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েল লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। কঠিন পরিণতির জন্য নেতানিয়াহুকে প্রস্তুত থাকতে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। তেহরান ছাড়াও দেশটির বিভিন্ন শহরে দফায় দফায় চালানো হয় হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেই আক্রমণ করে নেতানিয়াহু বাহিনী। আগাম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তেহরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচির প্রধান কেন্দ্রেও আঘাত হানার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। প্রয়োজন পড়লে আবারও হামলার হুমকি দেন তিনি। ইরানের যেসব বিজ্ঞানী পারমাণবিক বোমা তৈরির কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। যতদিন প্রয়োজন এই হামলা চলবে। ইসরায়েলের হামলায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও হতাহতদের মধ্যে 2 জন পরমাণু বিজ্ঞানী আছেন। সাময়িক বন্ধ রাখা হয় ইরানের আকাশ সীমা। পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইসরায়েলের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি গণমাধ্যম বলছে এরই মধ্যে তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। রাহানুল রানা, সময় সংবাদ। ইরানের সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তেহরান মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজিদুল ইসলাম ইফতি। শিক্ষার্থী তেহরান মেডিকেল ইউনিভার্সিটি। সাজিদুল ইসলাম ইফতি, আপনি এ সম্পর্কে আমাদের সর্বশেষ খবরাখবর জানাবেন। জি অবশ্যই। আজকে তো শুক্রবার, তেমন একটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না এখানে কি মানে হামলার পরে সিচুয়েশনটা কেমন এক্স্যাক্টলি, বাট জনজীবন এখানে সাধারণভাবে চলছে। At the same time, ইরানের আর্মড ফোর্সেস অ্যানাউন্স করেছে যে ইসরায়েলের এগেইনস্টে কড়া জবাব দেবে ইরান, আর দ্যাট ইজ ইন অ্যাকশন। কারণ ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে, মিসাইল নিক্ষেপ করা হয়েছে প্রায় 800টির মতো। এবং এই হামলার আগে ইসরায়েলের যে আর্লি ডিফেন্স সিস্টেম আছে সেটাকে সাইবার অ্যাটাক করে ডিসেবল করে দেওয়া হয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলের যে মিত্র দেশগুলো আছে তারা চেষ্টা করছে এই যে ড্রোন এবং প্রজেক্টাইল সেন্ড করা হয়েছে এগুলোকে প্রতিরক্ষা করার জন্য। ইফতি, এখানে আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি, ইরানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের সবশেষ প্রতিক্রিয়া কি? তারা কিরকম ব্যাপারটিকে কিভাবে দেখছেন? এখানে বাংলাদেশি কমিউনিটিটা আসলে তেমন একটা বড় না, এখানে খুবই অল্প বাঙালি বসবাস করেন। সো আমার জানা মতে যেসব বাঙালিদের সাথে উঠা বসা হয় তাদের কাছ থেকে আমি শুনতে পেরেছি যে ওনারা আলহামদুলিল্লাহ সোফার সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সিচুয়েশনটা নিয়ে তারা একটু আতঙ্কিত, বাট এট দ্য সেম টাইম নো হার্ম হ্যাজ কাম টু देयर। আর ইরানের স্থানীয়দের কথা যদি বলি, তারা এই ইসরায়েলের অতর্কিত হামলাটিকে কিভাবে মোকাবেলা করার জন্য কোনো পূর্ব প্রস্তুতি তাদের ছিল কিনা, বা এভাবে এখন তাদের কোনো প্রস্তুতি নেওয়ার কোনো পদক্ষেপ আপনারা দেখছেন কিনা? ইরানি বাসিন্দাদের প্রতিক্রিয়া এখন তেমন একটা নেই। ইরানিরা খুবই বলতে গেলে রেজিলিয়েন্ট পিপল, কারণ ইরানি বিপ্লবের থেকেই ইরানিরা এই সব সিচুয়েশন, ক্রিটিক্যাল কন্ডিশন গুলোকে কি ট্যাকেল করে আসছে। সো এদের ভিতরে ইভেন দো এগুলো ট্যাকেল করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু এটা অনেক বড় ধরনের একটা অ্যাটাক, ইরানি এখানে আপনার কি বলে সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন,
এরপর পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। অ্যাট দ্য সেম টাইম রিপোর্ট পাওয়া গেছে যে কিছু সিভিলিয়ানও মারা গেছেন, নারী এবং শিশু। সো এইটার জন্য ইরানিরা বেশ একটু মর্মাহত অবস্থায় আছেন। বাট অ্যাট দ্য সেম টাইম ইরানিরা ইউজুয়ালি এরকম সিচুয়েশন হলে যা হয় যে ইরানিরা রাস্তায় নেমে যায়, তারা তাদের এই রিভেঞ্জের জন্য দাবি করে আর কি। সো হয়তো বা সেগুলো দেখা যেতে পারে খুবই সুন, either today or maybe সরাসরি যুক্ত ছিলাম ইরানে। দুপুরের সময় আরো থাকছে। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু ঢল, পরিবার পরিজন নিয়ে মেতেছেন আনন্দে। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে সৌন্দর্য উপভোগে ভিড়। তীব্র গরমে পুড়ছে সারা দেশ, সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, অন্যদিকে গরমে নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমিও। নওগাঁয় একসঙ্গে সব আম পেকে যাওয়ায় বিপাকে বাগান মালিকরা। সূর্যের চোখ রাঙানি, নাজেহাল উত্তর ও পশ্চিমের জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপের তীব্রতা। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা, নওগাঁ ও রাজশাহী সহ কয়েকটি জেলায় ভ্যাপসা গরম। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সবারই হাঁসফাঁস অবস্থা। গাছের ছায়ায় কিংবা পানিতে নেমে স্বস্তি খোঁজার চেষ্টা অনেকের, তবে বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃষ্টি না হওয়ার কারণে গরমটা বেশি, রুমে থাকা যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছে, বাইরেও সে একই অবস্থা। ব্যবসা ঠিক মতো করতে পারছি না, প্রচন্ড গরম পড়ছে চুয়াডাঙ্গা। শুধু প্রাণীকুল নয়, প্রখরতায় পুড়ছে প্রকৃতিও। কড়া রোদে নওগাঁয় পেকে যাচ্ছে আম, এতে দ্রুত আম নামাতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে দাম। প্রতিমন নাকফজলি 1300 টাকায় বিক্রি হচ্ছে, আর গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত ও হিমসাগরের দাম কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। যেই জায়গার ন্যাংরারই এখনো ডেটা আসেনি, সেই জায়গা খিরসিয়ার সমস্ত রূপালী পর্যন্ত পাইকে যাচ্ছে। যে পরিমাণে ব্যাপারী আসার কথা সে পরিমাণে ব্যাপারী এখনো সাপারে আসে নাই। গতবার এই আম বেচেছি মনে করো 3500 3600, নিম্নে 3000, আর সেই আম এখন বিক্রি করতেছি আমরা 1200। এছাড়া হাটগুলোতে প্রকারভেদে 52 থেকে 55 টাকা কেজিতে আম নিচ্ছেন আড়তদাররা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে গরমের তীব্রতায় সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে শিশুরা। জ্বর, ঠান্ডা, অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্তের হার বেড়েছে কয়েক গুণ। পানি শূন্যতায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এ ধরনের সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সঙ্গে গরমের তীব্রতা কমার পূর্বাভাস আবহাওয়া অফিসের। তীব্র গরমে নাজেহাল 2.5 বছরের কাইফ। একদিকে জ্বর, কাশি, অন্যদিকে খোসপাছড়া জনিত রোগ স্ক্যাবিস নিয়ে ভুগছে গত 1 সপ্তাহ ধরে। অনেক গরম পড়ছে না, এর কারণে বাচ্চার চুলকানি, গরমের সমস্যা, ঘামতেছে, আবার ঠান্ডাটাও বেড়ে গেছে গরমের কারণে। কাইফের মতো আরও অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে এসেছে শ্যামলীর শিশু হাসপাতালে। কেউ ভুগছে ডায়রিয়ায়, কেউ বা নিউমোনিয়ায়। 20 দিন ধরে আর কি জ্বর আসছিল, জ্বরের থেকে বাচ্চার খিঁচুনি উঠছিল। বাবুর ঠান্ডা, কাশি, মানে বুক নিচে চাপ যাইতেছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। অতিরিক্ত ঘামের কারণে আর কি ঠান্ডাটা, জ্বরটা বেশি হচ্ছে। গরমের তীব্রতায় শিশুদের বাড়তি যত্নের তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। গরম বেশি হতে ঠান্ডা কাশির রোগী আগে যেরকম পেতাম তার থেকে এখন আরও একটু বেশি আসছে। প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খাওয়াতে হবে, আর বাচ্চারা এমনিতেই সব কিছু খাওয়ার সময় কম খায়, তো আমাদের চেষ্টা করতে হবে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর যে কোনোভাবে ওদেরকে যেন হাইড্রেশনটা মেনটেন করি। গরমের এই তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শিশুরা, আর তাই এই সময়টায় হাসপাতালে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি খোসপাছড়ার মতো সমস্যা নিয়ে শিশুরা বেশি আসছেন বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর বলছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে, যা কেটে যাবে কয়েকদিনের মধ্যেই। পুরো বর্ষাকাল জুড়েই এইরকম পরিস্থিতি থাকার কারণে তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি বেশি থাকার কারণে অস্বস্তি বোধ ত্বরান্বিত হতে পারে। এই মুহূর্তে ঢাকায় নেই, ফরিদপুর, মাদারীপুর এবং রংপুর এবং রাজশাহী বিভাগের সকল জেলাগুলোতে মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। 16 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান দিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে 22 জুন পর্যন্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
ঈদ আনন্দ সঙ্গী করে এবার রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়নায় ঢাকামুখী যাত্রীদের ভিড় এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পালা। বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরতি যাত্রার ট্রেনে যাত্রী চাপ চোখে পড়ার মতো। পরিবারের সঙ্গে কাটানো সময় আর স্বজনদের মমতা মাখা ঈদ সামগ্রী নিয়েও ফিরছেন অনেকে। বিয়ের পরে প্রথম কুরবানির ঈদ, আগে এত দায়িত্ব পালন করি না, এবারই প্রথম, এটাই মেমোরিজ। ঈদেই তো সবার সাথে দেখা হয়, তাছাড়া সবাই বাইরে থাকে জীবিকার তাগিদে। 2 দিন পর তো ছুটি শেষ, অনেক চাপ হবে, এই কারণে আগে চলে আসা। কিছু গরুর গুড় আছে, চাউল আছে, দেশে থেকে নিয়ে আসলাম। বাড়ি যাই, আনন্দ করি, এটাই আমাদের জীবনের জন্য অনেক কিছু। কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলছেন, ফিরতি যাত্রায় স্বস্তি বজায় রাখার ব্যাপারে আশাবাদী রেল সংশ্লিষ্ট সবাই। ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই, যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে 4র্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। এদিকে কাকঢাকা ভোরে বুড়িগঙ্গায় সারেঙের সাইরেন সদরঘাটে লঞ্চ নোঙরের জন্য জায়গা করে দেওয়ার। লঞ্চ থেকে নামার পর দক্ষিণাঞ্চলের যাত্রীরাও জানালেন তাদের ঈদ আনন্দের স্মৃতি। ওরকম কোনো প্রেশার নাই বা একবার সুন্দরভাবে আসছে। লঞ্চে জার্নি তো বরাবরই সবসময় ভালো হয়, কোনো ভিড় নেই, স্বাভাবিকভাবে আগের মতো যায়। অন্যদিকে সড়ক পথেও ফিরতি যাত্রায় নেই ভোগান্তি। বাড়ি যাওয়ার পথে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও যাত্রীরা বলছেন ফেরার পথে ভাড়া তুলনামূলক কম। স্বস্তিতে ঈদ করে এখন গ্রাম থেকে শহর পর্যায়ে আসছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। বাস ভাড়াটা একটু বেশি হয়েছে, 400 টাকা এমনি নর্মালি আসি আমরা, কিন্তু সেখানে 500 টাকা নেওয়া হয়েছে। এদিকে মানুষ ঢাকামুখী হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটেও ছিল যাত্রীবাহী যানবাহনের ভিড়। সময়মতো লঞ্চ ও ফেরি ছেড়ে যাওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটির শেষ দিকে তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। বালিয়াড়ি নোনা জলে পর্যটকরা মেতেছেন আনন্দে। তাদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। পর্যটকের ঢল নেমেছে রাঙামাটিতেও। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট। পর্যটকের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই সৈকতে। বালিয়াড়ি কিংবা নোনাজল, তীব্র গরমেও সবখানে হই হুল্লোড়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। একই চিত্র লাবণী পয়েন্ট, কলাতলি বিচেও। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে শনিবার, তাই সবচেয়ে বেশি পর্যটকের আগমন হয়েছে শুক্রবার। খুবই ভালো লাগছে আর কি, সমুদ্র দেখে খুবই আনন্দিত ফিল হচ্ছে। ঈদের ছুটিতে আমরা এখানে আসলাম, আমরা অনেক আনন্দ করতেছি। কক্সবাজার আসছি অনেকদিন পর, খুব ভালো লাগতেছে। গত 7 দিনে সৈকত ভ্রমণ করেছেন 8 লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় তৎপর জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সংস্থা। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 3 স্তরে কাজ করে যাচ্ছি, আর আমাদের 3 বিচে 3টে ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা ওয়াচ টাওয়ারে বসে আমরা অবজারভেশন করি। পর্যটকের ঢল নেমেছে হ্রদ, পাহাড় আর মেঘের মিতালিতে ঘেরা রাঙামাটিতে। ভ্রমণ পিপাসুরা উপভোগ করছেন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এবার ঈদের ছুটিতে জেলায় 150 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। প্রত্যাশার চেয়ে অনেক বেশি পর্যটক আমাদের এখানে এসেছে। এই 10টা দিন কিন্তু রাঙামাটি জেলার কোনো একটি রিসোর্ট, কোনো একটা বোট, কোনো খালি নেই। নিয়ার অ্যাবাউট আপনার 120 থেকে 150 কোটি টাকার একটা লেনদেন হয়েছে। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও পর্যটকের ভিড় বেড়েছে। তাহিরপুরের গোল্লাবাড়ি, ওয়াচ টাওয়ার এলাকার হিজল করচ বাগানে নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকরা, মেতেছেন জলকেলিতে। শামিমা শাম্মী, সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া যাত্রী ও আহতদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জনে। শুক্রবার স্থানীয় সময় সকাল 9টার মধ্যেই গুজরাট পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে সোজা চলে যান সিভিল হাসপাতালে। সেখানে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ব্রিটিশ নাগরিক রমেশ কুমার বিশ্বাস সহ আহত ছাত্রদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ নেন। এরপর ঘটনাস্থলে পৌঁছান তিনি। নিজের চোখে দেখেন ঘটনার বীভৎসতা।
বৃহস্পতিবার রাতেই উদ্ধারকারীরা বিমানের দুটো ব্ল্যাক বক্সের মধ্যে একটি উদ্ধার করেন, আরেকটি উদ্ধারের জন্য দুর্ঘটনার 1 কিলোমিটার এলাকায় তল্লাশি অব্যাহত রেখেছেন। দক্ষ পাইলট থাকার পরেও কেন এমন দুর্ঘটনা ঘটল? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির সঙ্গে সংঘর্ষ বা নাশকতা? এসব কিছুরই উত্তর মিলবে ব্ল্যাক বক্সগুলো থেকে উদ্ধার হওয়া ডাটা বিশ্লেষণে। বিমান চালক মেডে কল দিয়েছিলেন আগেই। বিমান উড্ডয়নের আগেই তিনি কি বুঝতে পেরেছিলেন কিছু একটা হতে চলেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এরই মধ্যে বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বংসের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। ডিএনএ পরীক্ষা করে নিহতদের পরিচয় শনাক্ত করতে শুক্রবার থেকেই স্বজনদের রক্তের নমুনা সংগ্রহ শুরু করেছে প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। আগামী 1 বছরে এই সংস্করণে শক্তিশালী দল গড়ায় থাকবে মূল ফোকাস। তবে যে প্রক্রিয়ায় অধিনায়কত্বের রদবদল হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট, চাইলেই নেওয়া যায় যে কোনো সিদ্ধান্ত, মানতে হয় না ঠিকঠাক নিয়ম নীতিও। একদিন আগেও নাজমুল হোসেন শান্ত জানেন না তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব। এমনকি বোর্ড প্রয়োজনও মনে করেনি তার সঙ্গে কথা বলার। এখনো জানায়নি, জানাবে ইনশাল্লাহ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানই এখন সর্বে সর্বা। অনলাইনে নামকা ওয়াস্তে মিটিং ডেকে পাল্টে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। জানিয়ে উঠেছে নানা প্রশ্ন, যদিও এসব সম্পর্কে খুব একটা অবগত নন নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। ও তো লাস্ট অনেকদিন ধরে ক্যাপ্টেন ছিল, যখন ওডিআই এবং টি20 ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল। তবে দলের দায়িত্ব নিয়ে আশাবাদী মিরাজ। লম্বা সময় পর এই সংস্করণে মাঠে নামবে বাংলাদেশ। তারপরও সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার অলরাউন্ডারের। 1 বছরের মধ্যে দলটা শক্তভাবে গড়ার লক্ষ্য তার। যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। 9 বছরের ক্যারিয়ারে মিরাজ খেলেছেন মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, রিয়াদদের অধিনায়কত্বে। তাদের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে বেশ, সেটা এখন কাজে লাগানোর পালা। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও হয়েছে আলোচনা। অধিনায়কত্ব পরিবর্তনের প্রভাব পড়বে না ড্রেসিং রুমে। এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। দায়িত্ব পাওয়ার পর শুভকামনা পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লন্ডনে চলছে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক। ডরচেস্টার হোটেলের সামনে নেতাকর্মীর ভিড়। নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন বিষয়ে সমঝোতার আশা। নতুন করে সংঘাতে রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনীর প্রধান সহ নিহত বেশ কয়েকজন। তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। এবং তীব্র গরমে পড়েছে দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি, দুর্ভোগে খেতে খাওয়া মানুষ। হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ, শিশুদের বাড়তি যত্ন তাগিদ। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।